আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। দেখো, তোমার কথা শুনে তো মনে হচ্ছে তোমার ফ্রেন্ডের মা সেই সময় একটা ডিপ ট্রমার মধ্যে চলে গিয়েছিলেন। এখন এক ধরনের ট্রমা আছে যা সাময়িক সময়ের জন্য হয় এবং ধীরে ধীরে সময়ের সাথে সাথে আপনজনদের সহযোগিতায় স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। তবে শক যদি অনেক বড় ধরনের হয় তখন মানুষ কিন্তু সেরকম ট্রমার মধ্যে চলে যেতে পারে যা মস্তিষ্কের ক্ষতি করে। এই যেমন মিসেস রহমানের ট্রমা খুব সম্ভবত তার মস্তিষ্কের অ্যামিগডালায় প্রভাব ফেলেছে। অ্যামিগডালা হলো মস্তিষ্কের সেই অংশ যেটা অনুভূতি নিয়ন্ত্রণ করে এবং সঠিক সময়ে তার চিকিৎসা না হওয়ায় তার মন মস্তিষ্ক তো সময়ের সাথে সাথে এগিয়ে এসেছে ঠিকই, কিন্তু তার অ্যামিগডালার কার্যক্রম ব্যাহত হয়েছে। বলেই সেলি থামলেন। মাহিন ও নাইম আগ্রহ ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে। মাহিন ঘন ঘন শ্বাস নিচ্ছে। উনি বলে গেলেন, এখন এভাবে চিন্তা করো যে এটা বোঝা যাচ্ছে যে উনি ওনার স্বামীকে খুব ভালোবাসতেন এবং যখন তার মৃত্যু সংবাদ শুনেছেন তার পক্ষে তখন কোনো কিছু লজিক্যালি ভাবা বা দেখা সম্ভব ছিল না। হয়তো শুধু দুঃখ এবং কষ্টই নয়, বরং তার মধ্যে এমন একটা অনুভূতি কাজ করছিল যে তার ছেলেকে বাইরে নিয়ে যেতে গিয়ে তার স্বামী মারা গিয়েছে, সুতরাং এটা তার ছেলের দোষ। ঠিক আছে, হঠাৎ করে এমন কথাও যদি মাথায় আসে তা অস্বাভাবিক নয়, তবে অস্বাভাবিক হচ্ছে সেটাই, বিশেষ করে আঁকড়ে ধরে থাকা। স্বাভাবিকভাবে এক মুহূর্তের জন্য কষ্টে রাগে এটা মনে হতেই পারে, তবে ঠান্ডা মাথায় লজিক্যালি চিন্তা করলে তার আর এরকম মনে হতো না। কিন্তু সমস্যাটা এখানেই হয়েছে, তিনি আর ঠান্ডা মাথায় সেই সব বিষয় চিন্তা করার অবস্থায় পৌঁছাতে পারেননি। তিনি ট্রমার মধ্যে চলে গিয়েছিলেন এবং এসব তার ছেলের কারণে হয়েছে এই বিশ্বাসটাও তিনি তখনও কাটাতে পারেননি এবং তার ফলেই তার অ্যামিগডালা যেটা তার অনুভূতি নিয়ন্ত্রণ করে তা তার ছেলের জন্য একটা অপছন্দ এবং হেট্রেডের অনুভূতি তৈরি করেছে, যেটা কখনোই চিকিৎসা না হওয়ার কারণে এখনো বহাল আছে। বলে শেষ করলেন এবং একটা লম্বা দীর্ঘশ্বাস ফেললেন। মাহিন ও নাইম দুজনের মুখেই বিস্ময়। মাহিন গাঢ় কণ্ঠে পড়ল, কিন্তু এখন তাকে সুস্থ করে তোলা যায় কিভাবে? সেলি বললেন, দেখো, এমন ধরনের ট্রমা সুস্থ হতে বেশি সময় লাগে না, হয়তো মাসখানেক লাগবে। মাসখানেক টানা কাউন্সেলিং করাতে হবে, মেডিটেশন করতে হবে এবং তাকে কিছু ঔষধ দিতে হবে। তবে আমি এইভাবেই কোনো ঔষধের কথা বলতে পারবো না, এটা বেআইনি হয়ে যাবে। তাকে সঠিকভাবে চিকিৎসা করাতে হলে অফিসিয়ালি ট্রিটমেন্টের জন্য আমার কাছে আসতে হবে। মাহিন দীর্ঘশ্বাস ফেলল, তারপর বললেন, দেখেন, ওনাকে এমনিই যদি সাইকিয়াট্রিস্ট দেখাতে চাওয়া হয় সেটা তো উনি মানবেন না, কারণ উনি তো নিজেকে সুস্থই ভাবেন। এখন প্রথমে ওনার সঙ্গে পার্সোনালি ইন্টারেক্ট করতে হবে। বলেই থামল। তারপর ইতস্তত করে বলল, আপনি কি আমাদের সাহায্য করতে পারবেন এই বিষয়ে? উনি কিছুক্ষণ নিশ্চুপ থাকলেন, তারপর বললেন, দেখো, আমি একজন সাইকিয়াট্রিস্ট, এটাই আমার কাজ এবং আমরা মানুষের মন মস্তিষ্ক নিয়েই কাজ করি। অর্থাৎ যেভাবেই হোক আমরা প্রতিটা রোগীর সঙ্গে ব্যক্তিগতভাবেই জুড়ে যাই। এখন আমি তোমাদের অবশ্যই সাহায্য করব, যেহেতু এতদিন আমার ছেলেটাকে যদি তোমরা নিজেদের কাছে যখন তখন না রাখতে সত্যি আমি বিপদে পড়তাম। ওর খেয়াল রেখেছ, ওকে সময় দিয়েছ, তার জন্য কৃতজ্ঞতা স্বরূপ এখনও আমি কিছুই করতে পারিনি, সুতরাং কৃতজ্ঞতা থেকেই ধরে নাও সাহায্য করব। ওদের দুজনের ঠোঁটের কোণেই হাসি ফুটে উঠল। নাইম বলল, প্রথমে যেহেতু ওনাকে আপনার কাছে অফিসিয়ালি আনা সম্ভব নয়, তাহলে আপনি কি করবেন? সেলি কিছু একটা ভাবলেন, তারপর বললেন, প্রথমে তো ওনার সাথে আমার কথা বলতে হবে এবং বুঝতে হবে ওনার মানসিক অবস্থাটা এখন আসলে কোন পর্যায়ে আছে, এবং প্রথমে আমি শুধু কথা বলেই ওনার কাউন্সেলিং করব, তবে তার জন্য আমার তার সাথে দেখা করতে হবে। এখন ওনার সাথে আমার দেখা করার ব্যবস্থা করার দায়িত্ব তোমাদের। এবং হ্যাঁ, সকাল থেকে বিকাল 4টা পর্যন্ত আমি হাসপাতালে থাকি, এরপর বাসায় চলে আসি। সুতরাং যখনই দেখা করার ব্যবস্থা করো না কেন সেটা যেন দুপুরের পর হয়।
মাহিনের মুখে ঈষৎ হাসি ও প্রসন্ন কণ্ঠে বললেন, সেটা নিয়ে আপনি চিন্তা করবেন না, আমরা সব সামলে নিব। বলে উঠে দাঁড়ালো। নাইমও উঠে দাঁড়ালো। সেলি উঠে দাঁড়িয়ে বলল, আমার নাম্বারটা নিয়ে যাও, প্রয়োজনে ফোন দিও। ওরা সাই জানিয়ে মাথা নাড়ল। একবার কলিং বেল বাজতেই কিছুক্ষণ পর দরজাটা খুলে গেল। দরজার ওপাশে রাবিত দাঁড়িয়ে। দরজার ওপাশে মাহিনকে দেখে সরে দাঁড়ালো। মাহিন তাড়াতাড়ি ভিতরে প্রবেশ করলো। তারপর বলল, মিসেস রহমান বাসায় নেই তো? রাবিত না সূচক মাথা নাড়ল এবং দরজাটা বন্ধ করে দিল। তারপর বলল, এই তুমি আসলে আমাকে কি বলতে চাচ্ছিলা, তাড়াতাড়ি বলো। মাহিন বলল, না, শুধু তোমাকে নয়, মিসেস মাধিকে ডাকো, সাথে ওনাকেও বলবো। রাবিত চিন্তিত স্বরে বলল, আল্লাহ জানে তোমার মাথায় আবার কি চলছে। বলে একটু থামলো। তারপর আবার বলল, আচ্ছা শোনো, আমরা পেছনের বাগানের যে চেয়ার টেবিল আছে ওখানে বসি। মাহিন সাই জানিয়ে মাথা নাড়ল। তারপর রাবিত ভিতরের একটা কামরায় চলে গেল। কিছুক্ষণ পর মিসেস মাদিহকে নিয়ে বেরিয়ে আসলো ও। উনি মাহিনকে দেখেই প্রসন্ন হাসলেন। তারপর বললেন, বাহ, আজ একদম সঠিক সময়ে এসেছো। রায়েদ রাবিদ দুজনই বাসায় আছে। মাহিন কিছুটা অবাক হয়ে বলল, ও আচ্ছা, রায়েদও বাসায় আছে। মিসেস মাদিহ বললেন, হ্যাঁ, তবে দিলারা বাসায় নেই। মাহিন মিসেস মাদির এক কাঁধ জড়িয়ে ধরে বলল, আমার কথা তো আপনার সঙ্গে এবং রাবিতের সঙ্গে, চলেন আমি বলি যেটা বলতে আসছি। রাবিত বলল। হ্যাঁ চলো বাগানে। বলতে বলতে সিঁড়ির পিছনের দরজাটা খুলল। এটা বাগানে যাওয়ার দরজা। ওরা সেখান দিয়ে বের হলো। মাহির মুগ্ধ হয়ে দেখল খুব সুন্দর করে বাগান করা হয়েছে। বেশিরভাগ সব ফুলের গাছ। ওদের বাড়ির বাগানের মতো এখানেও একপাশে একটা তাল গাছ রয়েছে। সবুজ ঘাসে ঢাকা মাটি, দেওয়াল থেকে বেশ কয়েকটা পেতুনিয়া ফুলের ঝাড় ঝুলে রয়েছে। এক কোণায় সাদা একটা টেবিল এবং টেবিলের 3 দিকে 3টে চেয়ার। মিসেস মাদিহ প্রথমে একটা চেয়ারে বসার পর মাহিন ও রাবিত অপর 2টায় বসল। রাবিত অধৈর্য কণ্ঠে বলল, এবার বলো তো, তুমি কি বলার জন্য এত আয়োজন করলা? মাহিন একবার রাবিতের দিকে চাইল তো একবার মিসেস মাদির দিকে চাইল। তারপর ইতস্তত করে বলল, আমি একজন সাইকিয়াট্রিস্টের সঙ্গে কথা বলেছি। এক টানে বলে গেল। রাবিত জিজ্ঞেস করল, সাইকিয়াট্রিস্ট কার জন্য? মাহিন বলল, মিসেস রহমানের জন্য। মিসেস মাদির ভ্রু কুঁচকে বললেন, দিলারার কি হয়েছে? ওকে সাইকিয়াট্রিস্ট কেন দেখাবা? মাহিন মিসেস মাদির দিকে তাকিয়ে বলল, আপনি তো জানেনই 4 বছর আগে কি হয়েছে। মিসেস রহমান রায়েদের সাথে যে আচরণ করেন সেটা কি স্বাভাবিক? অবশ্যই নয়। এবং এভাবেই তো রায়েদ ওর সম্পূর্ণ জীবন কাটাতে পারে না। রাবিত বলল, সেটা ঠিক, মায়ের সমস্যা তো আছে, কিন্তু সবচাইতে বড় সমস্যা তো এটাই যে তাকে সাইকিয়াট্রিস্ট দেখানোর জন্য রাজি করাবো কিভাবে? তিনি তো আর ছোট বাচ্চা নন। মাহিন দীর্ঘশ্বাস ফেলে বলল, সেটা পরের কথা, এখন শোনো আগে। আমি যে সাইকিয়াট্রিস্টের সঙ্গে কথা বলেছি সেই আমাদেরই প্রতিবেশী এবং সে প্রথমে মিসেস মাধির সঙ্গে ব্যক্তিগতভাবে ইন্টারেক্ট করতে রাজি হয়েছে। মিসেস মাদিহ বললেন, কিন্তু মা, সে না হয় রাজি হয়েছে, কিন্তু দিলারাকে ব্যক্তিগতভাবে হলেও যদি একজন সাইকিয়াট্রিস্টের সঙ্গে দেখা করতে বলা হয়, ও তো রাজি হবে না। রাবিত বলল। সেটাই, এখন কি করবা? মাহিন বলল, দেখো, আমরা মিসেস রহমানকে প্রথমে বলবোই না যে উনি একজন সাইকিয়াট্রিস্টের সঙ্গে দেখা করছেন। দুজনকে এমনভাবে দেখা করাবো যেন হঠাৎ করেই এমনি দুজনের দেখা হয়ে গিয়েছে। এখন বাকি কথা এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারটা মিসেস বিং সামলে নেবেন। মিসেস মাদিহ বললেন, তারপর কি করবেন উনি? মাহিন বলল, প্রথমে উনি মিসেস রহমানের সঙ্গে কথা বলে ওনার বর্তমান মানসিক অবস্থাটা বিবেচনা করবেন এবং নিজে থেকেই ওনাকে মোটিভেট করবেন তার কাছে অফিসিয়ালি যাওয়ার জন্য। এবং এদিকে আপনাকে এবং রাবিতকে চেষ্টা করতে হবে তাকে বোঝানোর। রাবিত বলল, হ্যাঁ ঠিক আছে, বোঝানোর কাজটা তখন দেখা যাবে, কিন্তু প্রথম দেখাটা কিভাবে করবা? মাহিন কিছুক্ষণ নিশ্চুপ রইল। তারপর চিন্তিত কণ্ঠে বলল, লাইক
মনে করো মিসেস রহমান যদি রেগুলার কোথাও যেয়ে থাকেন, তেমন কোনো জায়গায় মিসেস বিং যেতে পারেন এবং একজন অপরিচিতের মতো দেখা করতে পারেন। এমন কোনো জায়গা কি আছে? রাবিত একটু ভাবলো, তারপর বলল, কই না তো, মা তো সকালে কাজে চলে যান, দুপুরে বাসায় থাকেন, আবার বিকেলের পর কাজে যান। মিসেস মাদিহ বললেন, রাবিত, তোর মা কোথায় যায় না যায় সেটাও ঠিকঠাক বলতে পারিস না। বিকেলে 6:30টায় বাইরে বের হয় দিলারা। এর পূর্বে প্রায় সময় 5টার দিকে হাঁটতে বের হয় এবং কাছাকাছি যে পার্কটা আছে ওখানে প্রায় সময় যায়। মাহিন উচ্ছ্বসিত কণ্ঠে বলল, গ্রেট, তাহলে তো হয়েই গেল। মিসেস বিঙ্ক ও এমনি পার্কে হাঁটতে এসছেন, সেরকম ভান করে মিসেস রহমানের সঙ্গে দেখা করতে পারেন এবং এখানে প্রায়ই আমরা ওনাদের দেখা করাতে পারি। এরপর তো যেভাবেই হোক ওনাকে রাজি করিয়ে অফিসিয়ালি মিসেস বিংয়ের কাছে পাঠাতে হবে। মিসেস মাদিহ আশাবাদী কণ্ঠে বললেন, এরপর কি দিলারা রায়েদের সঙ্গে যেরকম আচরণ করে সেসব আসলেই বদলে যাবে? মাহিন মিসেস মাদির হাত চেপে ধরে আত্মবিশ্বাসের সঙ্গে বলল, ইনশাল্লাহ হবে, কিন্তু আপনাদেরও চেষ্টা করতে হবে। বাসায় মিসেস রহমানকে মেডিটেশন করতে হবে এবং আপনাকেও রাবিতকে মিসেস বিংয়ের পরামর্শ অনুযায়ী প্রতি মুহূর্তে মিসেস রহমানকে কাউন্সেলিং করতে হবে। রাবিত বলল, যদি এভাবে মা সত্যি ঠিক হয়ে যায় তাহলে অবশ্যই আমি আমার সেরাটা দিয়েই চেষ্টা করব। নিচের কামরায় টেবিলে বসে পড়ছিল রাইত। জানালার পাশেই টেবিল, বাতাসে পর্দা উঠছে, শান্তশিষ্ট পরিবেশ ছিল। তবে বেশ কিছুক্ষণ ধরে কোথা থেকে যেন বেশ কথা বলার শব্দ শোনা যাচ্ছে। মনে হচ্ছে যেন জানালার বাইরে থেকেই শব্দটা ভেসে আসছে, বেশ কয়েকটা চেনা পরিচিত কণ্ঠস্বর। অবশেষে রাইত উঠে দাঁড়ালো এবং জানালার উইন্ডো শিলে বসে নিচের দিকে চোখ রাখলো এবং দেখতে পেল ওদের বাগানের সাদা টেবিলে মাহিন, রাবিত ও দাদি বসে আছে। বিস্মিত দৃষ্টিতে সেদিকে তাকিয়ে রইল। হঠাৎ মাহিনকে এখানে দেখতে পেয়ে যাবে ভাবেনি। তারপর ভাবতে লাগলো, এসব কি? মাহিন এখানে কখন আসলো এবং এই তিনজন বাইরে বসে কি এমন আলোচনা করছে? দেখে তো মনে হচ্ছে অনেক সিরিয়াস আলোচনা, কিন্তু মাহিনের হঠাৎ রাবিদ এবং দাদির সঙ্গে কি কথা থাকতে পারে? উফ, এখন মাহিন তো সব কিছু জানেও, আল্লাহই জানে কি গোলমাল পাকায় আবার। ভাবতে ভাবতে মাহিনের দিকে তাকিয়ে রইল। মাহিরা ফারহিন অস্থির মনে অনবরত পাইচারি করে যাচ্ছে। মাহিন বারংবার বিছানায় পড়ে থাকা সেলফোনটার দিকে চোখ চলে যাচ্ছে। টঙ্কস অলস ভঙ্গিতে বিছানায় বসে গা চাটতে ব্যস্ত। খোলা জানালা দিয়ে পর্দা ভেদ করে এক ফালি রোদ এসে পড়েছে মেঝেতে। সেই রোদের পরশ বিছানা পর্যন্ত পৌঁছিয়েছে। হঠাৎ করে টেইলর সুইফটের বিগিন এগেইন গানটা বেজে উঠতেই টঙ্কস চমকে উঠল। মাহিনও তৎক্ষণাৎ ছুটে গিয়ে সেলফোনটা হাতে তুলে নিল, কিন্তু স্ক্রিনে ডিস্টার্বার লেখাটা দেখে বিরক্ত হয়ে দীর্ঘশ্বাস ফেলল। আবারও সেলফোনটা বিছানায় অযত্নের সঙ্গে ফেলে দিল। মিউ করে উঠল টঙ্কস। মাহিন দীর্ঘশ্বাস ফেলে বলল, আহা না রে, যার ফোনের অপেক্ষা করছি তার ফোন না এটা। টঙ্কস লেজ নেড়ে আবার গা চাটতে লাগলো। ফোনটা বাজতে বাজতে কেটে গেল। মাহিন জানালার সামনে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে। বেশ বাতাস হচ্ছে, পর্দা উড়ে আসছে ভেতরের দিকে। কিছুক্ষণ পর আবারও একই গান বেজে উঠতেই মাহিন আবারও ছুটে গেল ফোনের কাছে। এবার শাইলহ ফোন দিচ্ছে। হতাশ হলেও ফোনটা রিসিভ করলো। বলল, হ্যালো সাইলো। ওপাশ থেকে বলল, হ্যালো মাহিন, শোনো, পরশুদিন আমরা সবাই ক্যারোটের বাসায় যাব, তুমি আসতে পারবে তো? এক মুহূর্তের জন্য ভাবলো, আজ জরুরি কাজ আছে, কাল রায়েদের সঙ্গে বাইরে যাব, তাহলে তো পরশুদিন ফ্রি থাকবো ভেবে বলল, হ্যাঁ ঠিক আছে, আমি যেতে পারবো, কিন্তু তোমরা করবাটা কি? ওপাশ থেকে শাইলোর লম্বা দীর্ঘশ্বাসের শব্দ শোনা গেল শুধু। তারপর বলল, আপনি তো রাবিট আর ক্যারোটের সেটআপের দায়িত্ব আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়ে গায়েবী হয়ে গিয়েছেন, তাই আমরাই সব কিছু সামলাচ্ছি। অনেক কষ্টে ক্যারোটকে রাজি করিয়েছি। মাহিন জিজ্ঞেস করল, কি বলে? আরে আমরা ওকে বলেছি ব্লাইন্ড ডেটে পাঠাচ্ছি ওকে। প্রথমে রাজি না হলেও অনেক কসরত করতে হয়েছে, তবে রবিটের সঙ্গে যোগাযোগ করে ফেলেছি। ও সব কিছুই জানে। পরশুদিন সন্ধ্যা 6:30টার সময় ওদের পাঠাবো ডেটে।
মাহিন ভ্রুকুচকে বলল। সন্ধ্যা 6:30টায় কেন? ওপাশ থেকে খটখট শব্দ হলো, তারপর গেল। বলে করেছি, যাই হোক। মাহিন ভ্রুকুচকে বলল। এই লাইনে সমস্যা হচ্ছে, আমি শুনতে পাইনি, আবার বলো। ওপাশ থেকে এবার বলল। মানে ক্যারট অন্য সময় আসতে পারবে না, দুপুরেও ব্যস্ত থাকে, বিকেলেও আসতে পারবে না, সন্ধ্যায় ওর দাদি আসতে দিবেন না, এজন্যই আমাদের যেতে হবে। আমাদের সঙ্গে ঘুরতে যাচ্ছে বলে বাড়ি থেকে বের হবে ও। মাহিন বলল। ওরে বাবা, কত প্ল্যান প্রোগ্রাম। তারপর ফোন কেটে দিল। মাহিন ধপ করে বিছানায় শুয়ে পড়ল। ভাবল, উফ, একেই এক সমস্যা নিয়ে দিন রাত ঘোরের মধ্যে আছি, তারপর আরেকটা জিনিস নিয়ে ভাবার সময় কোথায় আমার। ওরাই সামলা কোটা, যেহেতু এই ব্যাপারটা ওদের কাউকে বলতে পারবো না, সেহেতু এটা আমিই দেখি। তখনই ফোনটা আবার বেজে উঠল। মাহিনের ভাবনার চাল ছিঁড়ে গেল। টংস এসে মাহিনের মাথার কাছে বসেছিল। মাহিন এখন লাফ দিয়ে উঠে বসতেই বিড়ালটা চমকে উঠল। এবার ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখল রাবিত ফোন দিচ্ছে। সাথে সাথে কলটা রিসিভ করলো, তারপর উৎসুক কণ্ঠে বলল। ওখানে কি অবস্থা? উনি রাজি হয়েছেন? রাবিতের ক্লান্ত কণ্ঠস্বর শোনা গেল। ও বলছে, হ্যাঁ, অবশেষে মা আমার সাথে পার্কে হাঁটতে রাজি হয়েছেন। তুমি তাড়াতাড়ি মিসেস বিঙ্গোকে নিয়ে চলে আসো। মাহিন স্বস্তির নিঃশ্বাস ফেলল, তারপর বলল। ঠিক আছে, চিন্তা করো না, আমি ওনার সাথে ওখানে পৌঁছচ্ছি। বলেই লাইন কেটে দিল। এরপর সাথে সাথেই কন্ট্যাক্ট লিস্টটা বের করে মিসেস বিঙ্গের নম্বরটা ডায়াল করলো। কিছুক্ষণ রিং হতেই রিসিভ হলো। ওপাশ থেকে বলল, হ্যাঁ মাহিন, উনি কি রাজি হয়েছেন? মাহিন কিছুটা উৎফুল্ল কণ্ঠে বলল, হ্যাঁ, আপনি তৈরি আছেন তো? হ্যাঁ, আমি তো তৈরি। তাহলে তুমি বাইরে বের হও, আমি তোমাদের বাড়ির সামনে আসছি। মাহিন সাই জানালো। তারপর লাইন কেটে দিল। প্রায় 20 মিনিট পরের কথা। রাবিত ও মিসেস রহমান পার্কের একদিকের রাস্তা ধরে হাঁটছেন। প্রচুর হৈহট্টগোলে পরিপূর্ণ পার্ক, কারণ এই এলাকার সমস্ত ছেলেমেয়েরা বিকেলবেলায় এই পার্কেই এসে জড়ো হয়। তবে চারিদিকে সবুজে ভরা। বড় বড় গাছপালার মাঝখান দিয়েই ছোটদের জন্য খেলাধুলার সরঞ্জামও রয়েছে। মিসেস রহমান হাঁটতে হাঁটতে বলছেন, আচ্ছা, একটা কথা বল, তুই হঠাৎ করে আজ আমার সাথে পার্কে হাঁটতে আসার জন্য এত পাগল হলি কেন? রাবিত অভিমানী কণ্ঠে বলল, কেন, তোমার সাথে হাঁটতে আসতে পারি না? কতদিন কোথাও তো যাওয়াই হয় না। মিসেস রহমান সাই জানিয়ে মাথা নাড়লেন। রাবিতের দৃষ্টি বারংবার এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে। কিছুক্ষণ পর দেখতে পেল ওদের থেকে বেশ দূরে মাহিন সহ একজন ফর্সা সোনালি চুলো মহিলা এবং একটা ছোট বাচ্চা রয়েছে। রাবিত সাথে সাথে মোবাইলটা বের করলো এবং মাহিনকে টেক্সট করলো। মিসেস রহমান থেকে কিছুটা পিছিয়ে গিয়ে হাঁটছে রাবিত। ওদিকে মাহিনের সেলফোনে নোটিফিকেশনের শব্দ শুনে ও সেলফোনটা হাতে নিল। রাবিতের টেক্সট করা জায়গা অনুযায়ী দূরে গাছে ঘেরা পথটা দিয়ে ওরা হাঁটছে। মাহিন মিসেস বিঙ্গোকে বলল, আপনি ওই দূরে ইটে বাঁধা পথের দিকে যান, দেখবেন ফর্সা মতো লাল টি শার্ট পরা একটি ছেলে এবং একজন মধ্যবয়সী মহিলা। অবশ্য ছেলেটা আপনাকে ইশারা দিলে আপনি যাবেন। উনি সায় জানিয়ে মাথা নাড়লেন। তারপর নিচে হাত ধরে দাঁড়িয়ে থাকা ফ্র্যাঙ্কের দিকে তাকিয়ে বললেন, ফ্র্যাঙ্ক, প্রথমে কিন্তু তোমার কাজ মনে আছে তো কি করতে হবে? ফ্র্যাঙ্ক সায় জানিয়ে মাথা নেড়ে বলল, ইয়েস মামা। তারপর ওরা এগিয়ে গেল এবং মাহিন ওখানেই দাঁড়িয়ে থাকলো। ও যেতে পারবে না। রাবিত খেয়াল করলো মিসেস বিং এবং তার ছেলে এদিকেই আসছেন। ও সঙ্গে সঙ্গে হাত নেড়ে ইশারা করলো। উনি সেটা খেয়াল করে নিচে ঝুঁকে ছোট বাচ্চাটাকে কিছু একটা বললেন। পর মুহূর্তেই বাচ্চাটা ছুটে আসলো রাবিতের দিকে। হঠাৎ শক্ত করে ওর হাত আঁকড়ে ধরলো। উচ্ছ্বসিত কণ্ঠে বলল, আরে ভাইয়া, তুমি কতদিন পর আবার আসছো? মাঝে অনেকদিন আসোনি কেন? রাবিত হতবাক বনে গেল এক মুহূর্তের জন্য। এখানে বাচ্চাটার সঙ্গে আগে থেকে চেনা পরিচিত হওয়ার ভান করতে হবে মাহিন, এমন কিছু তো আগে থেকে বলেনি। তবে নিজেকে সামলে নিয়ে নরম কণ্ঠে হাসি মুখে বলল, ও, তুমি আমাকে মিস করছো? আমি একটু ব্যস্ত ছিলাম তো কিছুদিন, তাই আসা হয়নি। মিসেস রহমান পেছনে ঘুরে তাকালেন এবং থেমে গেলেন। মিসেস বিং তখন দ্রুত গতিতে এগিয়ে আসলেন। মিসেস রহমান বললেন, রাবিত, এটা কে? রাবিত বলল, আরে ও ফ্রাঙ্ক, আমার লিটল ফ্রেন্ড, প্রায় সময় এখানে দেখা হয়।
সেলি ওদের সামনে এসে দাঁড়ালেন এবং রাবিতকে উদ্দেশ্য করে বললেন, ও কেমন আছো তুমি? রাবিত হালকা হেসে বলল। আমি তো ভালোই আছি। তারপর মিসেস রহমানের দিকে ইশারা করে বলল, উনি আমার মা দিলারা রহমান। মিসেস পিঙ্ক আন্তরিক হেসে বললেন, হ্যালো মিসেস রহমান, আমি সেলি বিঙ্গো। মিসেস রহমানও হাসি মুখে বললেন, হ্যালো মিসেস বিঙ্গো, আপনার সাথে বোধহয় রাবিতের প্রায়ই দেখা হয়। সেলি বললেন, আমাকে সেলি বলবেন। এবং হ্যাঁ, আমি প্রায় ফ্র্যাঙ্ককে নিয়ে এখানে হাঁটতে আসি এবং র্যাবিটও আসে। ফ্র্যাঙ্কের সঙ্গে ওর বেশ ভালো সম্পর্ক। মিসেস রহমান ফ্র্যাঙ্কের দিকে তাকিয়ে বললেন, বাহ, ভালোই তো। ওর কথা অবশ্য আগে কখনো রাবিত বলেনি আমাকে। ফ্র্যাঙ্ক রাবিতকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া চলো না আমরা আইসক্রিম খেতে যাই। বলেই হাত ধরে টানতে লাগলো। রাবিত তাড়াহুড়ো করে পেছন ঘুরে বলল, মা আমি আসছি। বলেই ফ্র্যাঙ্কের সঙ্গে ছুটে চলে গেল এবং কিছুক্ষণের অন্তরে চোখের আড়ালে চলে গেল। মাহিন এদিকে একা একা ধীরে ধীরে হাঁটছে। রাবিত ওকে দেখা মাত্রই ফ্র্যাঙ্ককে নিয়ে ওর কাছে এসে পৌঁছলো। ওদের দেখা মাত্রই মাহিন উদ্বিগ্ন গলায় জিজ্ঞেস করলো, সব ঠিকঠাক মতো হয়েছে? ফ্র্যাঙ্ক নিচ থেকে বলল, এভরিথিং অন ফ্লিক। ওরা দুজন হাসলো। আপনাকে এর আগে কখনো দেখিনি এখানে আসতে, তেমন একটা আসেন না এদিকে। প্রশ্ন ছুড়ে দিলেন সেলি। মিসেস রহমান বললেন, আসি কদাচিৎ, তবে বেশিরভাগ সময় রাস্তায় হাঁটতে বের হয়, পার্কে আসা হয় না। সেলি বললেন, ও আচ্ছা, আমার ছেলেটাকে একাই প্রচুর সময় দিতে হয়, তাই প্রায় আমরা 2 মা ছেলে ট্রাভেল করে বেড়াই। মিসেস রহমান জিজ্ঞেস করলেন, ও, আর আপনার স্বামী দেশের বাইরে থাকেন বা এমন কিছু? সেলি দীর্ঘশ্বাস ফেললেন, শান্ত কণ্ঠে বললেন, আসলে আমার স্বামী বেঁচে নেই, কয়েক মাস আগে ক্যান্সার তাকে কেড়ে নিয়ে গেছে। মিসেস রহমান দুঃখিত কণ্ঠে বললেন, আই এম সরি। সেলি হালকা হাসার চেষ্টা করে বললেন, না ঠিক আছে, আমি এখন সামলে উঠেছি। তারপর একটু থেমে আবার জিজ্ঞেস করলেন, আচ্ছা আপনার পরিবার সম্পর্কে কিছু বলেন। ওনারা ধীরে ধীরে হাঁটছেন লাল ইটে বাঁধা রাস্তার পাশে লম্বা গাছের সারি। বাতাসে গাছের ডালপালা দুলছে। লাল ইটের চিপা থেকে কোথাও কোথাও ছোট ছোট বুনো গাছ বেড়ে উঠছে। মিসেস রহমান এক মুহূর্ত দ্বিধা করলেন, তারপর বললেন, আমি আমার শাশুড়ি এবং আমার এক ছেলের সঙ্গে থাকি। সেলি উৎসুক দৃষ্টিতে তাকালেন, জিজ্ঞেস করলেন, ও আপনার এক ছেলেই? মিসেস রহমানকে কিছুটা বিচলিত দেখালো। তিনি ঘন ঘন শ্বাস নিতে শুরু করেছেন। বললেন, হ্যাঁ। তার কণ্ঠে সূক্ষ্ম দৃঢ়তা ছিল। সেলি বলল, ও, এবং আপনার স্বামী? এখন মিসেস রহমানের অস্থিরতাটা বৃদ্ধি পেল বোধ হয়। তিনি লম্বা এক শ্বাস ফেলে বললেন, আমার স্বামী 4 বছর আগে কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছেন। এবার সেলি তার দিক থেকে দৃষ্টি ফিরিয়ে নিলেন, অর্থপূর্ণ কণ্ঠে বললেন, যার যাওয়ার সময় হয় তাকে তো চলেই যেতে হয়, এতে কারোর কোনো হাত থাকে না। হয়তো কার অ্যাক্সিডেন্ট একটা ওসিলা ছিল, যেমনটা আমার হাজব্যান্ডের ক্ষেত্রে ক্যান্সার ছিল। মিসেস রহমান অন্তর্ভেদী দৃষ্টিতে চাইলেন সেলির দিকে, কিন্তু কিছু বললেন না। তারপর কিছুক্ষণ তারা নিশ্চুপভাবেই হেঁটে গেলেন। অবশেষে মিসেস রহমান জিজ্ঞেস করলেন, তো আপনি এখন আপনার ছেলে একাই থাকেন, তাহলে আপনি কি করেন? সেলি বললেন, আমি একজন সাইকিয়াট্রিস্ট। মিসেস রহমান সাই জানিয়ে মাথা নাড়লেন। সেলি বললেন, আপনার ছেলের সাথে দেখা হলে প্রায় ও নিজের সমস্যার কথা আমাকে বলে, ফ্র্যাঙ্কের সঙ্গে কথা বলে, খেলেও। মিসেস রহমান হালকা হাসলেন, বললেন, ও তাই ও অনেক উদ্যমী। প্রতিদিন বাসায় এসে আমার কাছে ও কি করে না করে সবই উগলে দেয়, তবে আপনার কথা কখনোই বলেনি। সেলি রাগ করে বললেন, কি জানি আমার কথা মনে থাকে না বোধ হয়। বলেই চুপ করে গেলেন। সামনে রাস্তার পাশে একটা মস্ত আইসক্রিমের মতো দেখতে আইসক্রিম ভ্যান। এর সামনে ছেলে মেয়েদের বেশ ভিড় দেখা গেল। রাবিত ও ফ্র্যাঙ্ক আইসক্রিমের অছিলায় গেলেও আসলে তারা এর ধারের কাছেও নেই। সেলি অবশেষে আবার কথা শুরু করলেন, এই পার্কে আসি এবং দেখি আজকালকার ছেলে মেয়েদের কত সমস্যা।
কেউ কেউ একা বিষণ্ণভাবে বসে থাকে, অনেকের সঙ্গে মাঝে মাঝে কথা বলি, দেখা যায় বেশিরভাগের পারিবারিক সমস্যা। অবশ্য অনেকের অন্যান্য সমস্যাও থাকে, খারাপও লাগে ওদের জন্য, কিন্তু এর চেয়ে বেশি আর কী বা করতে পারি। মিসেস রহমান গম্ভীরভাবে মাথা নাড়লেন, দীর্ঘশ্বাস ফেলে বললেন,